নমস্কার। নমস্কার। মুক্ত আবহ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নিউরো এবং মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর গার্গী মণ্ডল। আপনাকে স্টুডিওতে নমস্কার। নমস্কার সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্রেশন। আপনারা জানেন যে সারা বিশ্ব জুড়ে প্রচুর মানুষ ডিপ্রেশন বা হতাশাজনিত সমস্যায় ভুগছেন। আজকে এই ডিপ্রেশন বা হতাশাজনিত কারণ সম্পর্কে আমাদের কাছে কিছু বক্তব্য রাখবেন ডক্টর মণ্ডল। বলুন আপনি। হ্যাঁ, আজকের দিনে ডিপ্রেশন ভীষণই একটি অতি সাধারণ রোগ হয়ে উঠেছে এবং ডিপ্রেশন কথাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ভীষণ লুজলি ব্যবহার করে থাকি। মানে হয়তো একটু একটু মন খারাপ হলেই আমরা বলে বসি যে মানুষটির ডিপ্রেশন হয়েছে, বা একে অপরকে আমরা বলি যে তোর কি ডিপ্রেশন হয়েছে, এই রকম কথাবার্তা। কিন্তু প্রথমেই যেটা বোঝা দরকার যে মন খারাপ কিন্তু একটি সাধারণ অনুভূতি, এটা কখনো না কখনো আমাদের সবার মধ্যেই আসে। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন সম্পূর্ণ এই মন খারাপ থেকে কিন্তু আলাদা। যখন দেখা যায় যে একটি মানুষের মন খারাপ 2 সপ্তাহ বা তার বেশি দিন সময় ধরে চলছে এবং এই মন খারাপের জন্যে মানুষটি হয়তো তার যে প্রতিনিয়ত যে কাজকর্মগুলো সেগুলো ঠিকমতো করতে পারছে না, তার পড়াশোনা, তার অফিস, তার বাড়ির কাজকর্ম ইত্যাদি নানা জায়গায় দেখা যাচ্ছে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে, গোলমাল হচ্ছে কাজকর্মে, এবং এর সঙ্গে মানুষটির হয়তো উচিত মতো ঠিকঠাকভাবে খিদে, ঘুম ইত্যাদি জিনিসগুলোও হচ্ছে না। তখন কিন্তু আমরা এটিকে বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন। এবং এই ক্লিনিক্যাল ডিপ্রেশনেরও নানা রকমভেদ আছে, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, অর্থাৎ কম থেকে বেশি। এইগুলো আমরা ভাগ করে থাকি কীরকম কী লক্ষণ সমূহ বৈশিষ্ট্য মানুষটির মধ্যে বর্তমান সেই অনুপাতে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে সাধারণ মন খারাপ কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে হয়ে থাকে। কোনো কাজে অকৃতকার্য হলে, হয়তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে পরীক্ষায় না কৃতকার্য হলে, বা কোনো কিছু জিনিস হারিয়ে গেলে, কাছের কেউ মারা গেলে স্বাভাবিকভাবেই কিন্তু মন খারাপ আমাদের হয়ে থাকে। এটিকে ক্লিনিক্যাল ডিপ্রেশন থেকে আলাদা করা খুবই জরুরি। দ্বিতীয়ত, ডিপ্রেশন নিয়ে আজকে চারিদিকে নানা রকম কথাবার্তা হচ্ছে। এবার সেটা কেন? তো সেখানে আমাদের জানতে হবে ডিপ্রেশন কিন্তু মোটেও হেলাফেলা করার কোনো ব্যাপার নয়। কারণ যদি মাইল্ড লেভেলে ডিপ্রেশন থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো নিজে থেকে সেরে গেলেও যেতে পারে। কিন্তু যদি ডিপ্রেশন আরেকটু বেশি হয়, মডারেট বা সিভিয়ার লেভেলে থাকে, সেখানে কিন্তু ডিপ্রেশন সেরে ওঠা নিজে থেকেই যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক ক্ষেত্রে এটি সম্পূর্ণ নিরাময় নিজে থেকে হয়েও ওঠে না। এবং অবশ্যম্ভাবীভাবে ডিপ্রেশনের জন্যে নানা রকম নেতিবাচক ফলাফল আমরা দেখতে পাই। যেরকম হতে পারে মানুষটি হয়তো আর কাজ করতে যেতেই পারলেন না, একটি মানুষ হয়তো গৃহবন্দী হয়ে গেলেন, তার কোথাও বেরোতে ভালো লাগছে না, বা ডিপ্রেশনের জন্যে তার খিদে, ঘুম সম্পূর্ণ চলে গেলে দেখা যাচ্ছে মানুষটি হয়তো ম্যালনিউট্রিশনে ভুগছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, মারাত্মক যেটা হতে পারে, সুইসাইড। ডিপ্রেশন থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষটি আত্মহত্যা সম্পন্নও করে ফেলতে পারে। এইখানে একটি কথা আমি বলতে চাই, আমরা চারপাশে অনেক সময় শুনতে পাই যে মানুষটা আত্মহত্যার কথা বলছে সে হয়তো সেটা করবে না, কারণ তাহলে সে বলতো না। জেনে রাখুন এটি কিন্তু সম্পূর্ণ ভুল একটি আইডিয়া। বরং যে মানুষটি বারবার আত্মহননের কথা বলছেন, আমাদের সবার উচিত তার সাথে আরও ভালো করে কথা বলা, যাতে আমরা তাকে বুঝতে পারি যে তিনি কতটা সিরিয়াস এবং তিনি কেন বলছেন। যদি সেটা করতে গিয়ে আমরা দেখতে পাই যে না, মানুষটি মধ্যে ডিপ্রেশন আছে, তাহলে কিন্তু তাকে চিকিৎসার জন্য আমাদেরকে নিয়ে যেতে হবে।
আচ্ছা, এরপরে আসি ডিপ্রেশন আজকের সমাজে কতটা গুরুতর অবস্থা ধারণ করেছে। দেখুন, মোটামুটি আমরা জানি 100%-এর মধ্যে শতকরা 40% মানুষই কিন্তু তাদের জীবনে কোনো না কোনো সময় ডিপ্রেশনের সম্মুখীন হয়ে থাকেন। হয়তো তিনি নিজে সেখান থেকে বেরিয়ে আসেন, হয়তো কখনো ডাক্তার বা মনোবিদের সাহায্য নিতে হয়, বা একদম কিছু কিছু ক্ষেত্রে মানুষটির হয়তো আত্মহত্যার পথও বেছে নিতে পারেন। তো সেজন্যই ডিপ্রেশনের চিকিৎসা জরুরি। আজকের সমাজে, আজকের দিনে পৃথিবীতে কিন্তু অনেক নেতিবাচক ঘটনা চারপাশে আমরা দেখছি বা ঘটে চলেছে, যেখানে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ কিনা কোনো রুজি রোজগারের অভাব, তারপরে সামাজিক যে বদলগুলো হচ্ছে, যে আজকে মানুষ কিন্তু আগের মতো আর অতটা মিলেমিশে থাকে না, তারা দরকারে একে অপরের সাথে কথা বলে, বা সেটাও অন্তত হয়ে ওঠে না হয়তো। এছাড়া আসছে সোশ্যাল মিডিয়া বা ফোনের যথেচ্ছ ব্যবহার, যার জন্যে পারস্পরিক আমাদের যে সামাজিক সম্পর্ক সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে অনেকটা পিছিয়ে পড়ছে। এবং এর সঙ্গে প্রতিযোগিতা ভীষণভাবে, চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো এই সব কিছু মিলে আজকের যে জেনারেশন, তাদের ওপর কিন্তু অনেকটাই প্রভাব ফেলছে। এবং আমরা যেটাকে জেন জি বলে জানি বা জেনারেশন জেড, তাদের মধ্যে দেখা যাচ্ছে এই ডিপ্রেশনের প্রবণতা কিন্তু অনেক বেশি। এবং এটাও দেখা যাচ্ছে যে হয়তো তাদের মধ্যে প্রায় শতকরা 70% লোক কিন্তু লোনলিনেস বা একাকিত্বে ভুগছে। এবং এই একাকিত্ব ভীষণ বড় একটি জায়গা ধারণ করে আছে, ডিপ্রেশন ডেভেলপ করে সেই জায়গা থেকে। তো তাহলে আমাদের করণীয় কি কি ডিপ্রেশন নিয়ে? প্রথমেই বলবো, সঠিক সচেতনতা ভীষণভাবে জরুরি। ডিপ্রেশন কি, তার কি কি লক্ষণ, এইগুলি আমাদের সবার জানা উচিত। এবং তার সঙ্গে জানা উচিত যে যখন জিনিসটা কম লেভেলে রয়েছে, জিনিসটা যখন অতটা সিরিয়াস হয়নি, সেই মুহূর্তেই কিছুভাবে আমরা এটিকে প্রতিহত করতে পারি কিনা বা আটকাতে পারি কিনা। এবং যদি দেখি সেটা সম্ভব হয়ে ওঠেনি, মানুষটির ডিপ্রেশন বেড়ে চলেছে, তাহলে কিন্তু যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এই চিকিৎসার জন্য আজকের দিনে ভীষণ ভালো ভালো ওষুধ আছে, কাউন্সেলিং মেথডস নানা রকম আছে। এবং এটা ছাড়াও আমরা বলি বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন বলে একটি ব্যাপার হয়, সেগুলোও আমরা মানুষজনকে শিখিয়ে দিই। তো এইভাবে করে ডিপ্রেশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা সম্ভবপর হয়ে ওঠে, ডিপ্রেশনের মানুষ কিন্তু ভালো হয়ে যান। তো আমি এটুকুই বললাম, এরপরে আপনাদের যা প্রশ্ন আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা মোটামুটি ওনার কাছ থেকে ডিপ্রেশন বা হতাশা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে সকলকে সচেতন করা, কারণ সমাজ ভীষণভাবে হতাশায় আক্রান্ত। চাকরি বাকরি নেই, চাকরি চলে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা বিভিন্ন পরীক্ষা দিয়ে যেভাবে হতাশায় নিমজ্জিত হচ্ছে বিভিন্ন কারণে, আপনারা পেপারে পড়েছেন। তো সেক্ষেত্রে আমাদের আজকের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য এটাই যে কিভাবে তাদের আমরা মোটিভেট করব। আমরা ডক্টর মণ্ডলকে এই জন্যই আজকে স্টুডিওতে আরও বেশি করে ডেকেছি, যাতে আপনারা মূল্যবান মতামতটা জানতে পারেন। আমরা পাঠকদের কাছে কিছু প্রশ্ন জানতে চেয়েছিলাম, তারা কিছু প্রশ্ন পাঠিয়েছেন। তার মধ্য থেকে যেটা আমি বলবো যে কেউ যে ডিপ্রেশনে আক্রান্ত হচ্ছেন, তাহলে সেটার প্রাথমিক লক্ষণগুলো পরিবারের কেউ কীভাবে বুঝতে পারবেন সেটা একটুখানি যদি জানান। আচ্ছা, যদি এরকম কিছু দেখা যায় যে একটি মানুষ হঠাৎ করে ভীষণ চুপচাপ হয়ে গেছেন এবং কথাবার্তা বিশেষ বলছেন না, সবসময় একটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কি যেন ভাবছে, বা ভীষণ দুঃখী মনে হচ্ছে, উদাসী মনে হচ্ছে, লোকজন যেখানে কথা বলছে, গল্প করছে, সেখান থেকে নিজেকে এড়িয়ে এড়িয়ে চলছে, অনেক সময় হয়তো দেখা যাচ্ছে একা অন্য কোনো ঘরে রয়েছে, আলো অফ করে শুয়ে থাকতে পছন্দ করছে, এবং কিছু জিজ্ঞেস করলে হয়তো একটুতে খিটখিট করছে,
তার সঙ্গে কোনো কাজের কথা বললে বলছে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, নেতিবাচক কথাবার্তা। যদি তাকে জিজ্ঞেস করা হয় যে ভবিষ্যৎ সম্বন্ধে কি ভাবছো, সে যদি বলে সেরকম নেতিবাচক কোনো উত্তর দেয়, তাহলে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। এবং তার সঙ্গে দেখা যাবে মানুষটি তার দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো হয়তো আর সে করে উঠতে পারছে না, বা বলছে ওই করছি, করব, পরে করব, কিন্তু সেই মোটিভেশনটা দেখতে পাচ্ছি না। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এরা মৃত্যুর কথাও বলে যে আর কি হবে, বেঁচে থেকে কী লাভ, সব শেষ হয়ে গেল। এই টাইপের কথাগুলো যদি আসে, তার সঙ্গে যদি দেখা যায় খিদে, ঘুম ইত্যাদি শারীরিক প্রক্রিয়াগুলোতেও সমস্যা, অত্যধিক ঘুম হচ্ছে বা ঘুম হচ্ছেই না, অত্যধিক খেয়ে ফেলছে বা খিদে নেই, হঠাৎ করে ফাস্ট ফুডের প্রতি প্রচুর মানে ইন্টারেস্ট বেড়ে গেছে, তো এই রকম কিন্তু সিমটমগুলো দেখলে আমাদেরকে সতর্ক হতে হবে, ডিটেলসে কথা বলতে হবে। তার মানে পরিবারের মেম্বার যারা, তাদের কিন্তু সচেতনতা এবং সহানুভূতি অন্যতম একটা উপায় ডিপ্রেশন আটকানোর। একদম। আর এই ডিপ্রেশনটা ইদানিং অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। তবু বলি, একজন মানুষ যদি প্রাথমিক স্তরে ডিপ্রেশন ধরা পড়ে, তিনি কি ধীরে ধীরে নিজেই মুক্ত হতে পারেন, নাকি না মনোবিদের সাহায্য নেওয়া প্রয়োজন? হ্যাঁ, যদি একদম প্রথম স্টেজে থাকে, যদি এটা মাইল্ড লেভেল অফ ডিপ্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি যদি জানেন কি করতে হবে, তাহলে অনেক সময়তেই বেরোনো সম্ভব। সেখানে আমি বলবো বিহেভিয়ারাল অ্যাক্টিভেশনের কথা। এটার মানে হচ্ছে যে মানুষটাকে যেগুলো আর তিনি পেরে উঠছেন না, মানে হয়তো নিয়মিত শরীর চর্চা করা, নিয়মিত একটি পার্টিকুলার সময় ঘুমোতে যাওয়া, একটা রুটিন মেনটেন করা, বা লোকজনের সাথে সম্পর্ক বজায় রাখা, কোনো হবি প্র্যাকটিস করা, নাচ, গান, ছবি আঁকা, যেটা তিনি পছন্দ করেন, লেখালেখি, পড়াশোনা, এইগুলো যখন ভালো লাগছে না, আর যখন মাইল্ড লেভেল অফ ডিপ্রেশন আছে, আমরা বলি এগুলি জোর করে হলেও দিনে আধ ঘন্টা করে করতে। মানে এগুলোকে আমরা তখন বলি ওষুধের মতো কাজ করতে। যেরকম আমাদের ওষুধ খেতে কারোর ভালো লাগে না, জোর করে আমরা খাই, একইভাবে তখন আমরা বলি এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনি নিশ্চয়ই করুন, আপনার না ভালো লাগলেও জোর করে করে করুন। এবং সবশেষে আমরা বলি একটি গ্র্যাটিটিউড ডায়েরি মেনটেন করতে। তার মানে কি, ডিপ্রেশন মানে তো মানুষটির মধ্যে একটি নেতিবাচক ভাবনা চলে এসেছে যে সব ব্যাপারেই আমার দ্বারা হবে না বা কিছু ভালো লাগছে না। সেখানে একটি ডায়েরি থাকুক, যাতে আপনি সারাদিনে দুটো ভালো কথা, আজকে যা যা ঘটেছে আপনার সাথে, জাস্ট দুটো কথা আপনি লিখে রাখুন। সেটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এরকমও হতে পারে যে আজকে আপনি একটা গাছে জল দিয়ে এসছেন, কিছু তো ভালো কাজ করেছেন, বা রাস্তায় আমি কুকুরকে একটু কিছু খেতে দিয়েছি, একটা ভালো কাজ আপনি করেছেন। অতএব আপনার দ্বারা যে কিছুই ভালো হবে না সেইটা নয়। এই রকম ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে আমরা বলি এগোতে। এবং নিয়মিত শরীর চর্চা আর সামাজিক মেলামেশা ভীষণ ভীষণ জরুরি এই মাইল্ড লেভেল অফ ডিপ্রেশনের ক্ষেত্রে। এইগুলি ফলো করলে অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারেন। এবং তার সঙ্গে যদি একটি সাপোর্টিভ এনভায়রনমেন্ট থাকে, কথা বলার লোকজন থাকে, তাকে বোঝার কিছু লোকজন থাকে, এবং যে যে ব্যাপার, যে যে সমস্যা নিয়ে প্রবলেম দেখা দিচ্ছে, সেগুলো যদি কারোর সাথে সেভাবে আলোচনা করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই মাইল্ড লেভেল অফ ডিপ্রেশন থেকে বেরোনো সম্ভব। কিন্তু মডারেট টু সিভিয়ার লেভেল হলে আমি বলবো একটি মনোবিদ বা প্রফেশনালের হেল্প নেওয়াটাই বাঞ্ছনীয়। তো এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, একটা লেখায় পড়েছিলাম, আপনার অনুমতি নিয়েই বলছি, যে বিশ্বকাপ ক্রিকেটে একদম সারাটা টুর্নামেন্ট ভালো খেলার পর ফাইনালে গিয়ে সৌরভ গাঙ্গুলির টিম এবং পরবর্তী সময় রিসেন্টলি রোহিত শর্মার টিম, ভারতীয় দল পরাস্ত হয়েছিল। তাতে কিন্তু তারা আপসেট হয়েছিলেন ঠিকই, কিন্তু রোহিত শর্মা বা সৌরভ গাঙ্গুলিকে কিন্তু কোনো মনোবিদের সাহায্য নিতে হয়নি, তাদের মানসিক দৃঢ়তা এতটাই। কিন্তু একটি ঘটনা আছে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অত্যন্ত কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড, তার একটু ছোট্ট ভুলের জন্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিততে পারেনি। অ্যালান ডোনাল্ড এতটাই হতাশ হয়েছিলেন যে তাকে শেষমেশ ডিপ্রেশন থেকে মুক্ত করার জন্য মনোবিদের সাহায্য লেগেছিল, এবং দীর্ঘদিন তিনি, যেটা আপনি থেরাপির কথা বললেন, সেই থেরাপিতে থাকার পর তারপর তিনি স্বাভাবিক জীবনে আসতে পেরেছিলেন। তাই এই প্রসঙ্গে আপনাকে জানতে চাই যে ব্যক্তিগত মানসিক দৃঢ়তা কি এই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়?
হ্যাঁ, এইটা দেখুন, এটা এক একটা আমাদের মানুষ, আমাদের পার্সোনালিটি কীরকম তার উপর এটা নির্ভর করে। মানে চারিত্রিক বৈশিষ্ট্য, আমরা প্রতিটি মানুষ একরকম নই। তো এখানেই মানসিক দৃঢ়তা যেটা আপনি বলছেন এটা ভীষণভাবে কাজ করে। কিছু মানুষ আছে তারা কিন্তু এটি প্রতিহত করতে পারেন এবং কিছু মানুষ পারছেন না। এটা গোটাটাই পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, এবং পার্সোনালিটি কীভাবে ডেভেলপ করছে সেটার আবার মানে অনেক ব্যাপার আছে। ছোটোবেলা থেকে উনি কীভাবে বড় হয়েছেন, বাবা মা কীভাবে বড় করেছেন, তাদের জেনেটিক কোনো প্রভাব এখানে কতটা, তো এগুলো নানা রকম বিষয়। মানে তিনটে জিনিস আসে, জেনেটিক, এনভায়রনমেন্ট এবং যে ইভেন্টটা হচ্ছে এখন সেইটা। এই তিনটের ওপর ভর করেই একটি মানুষ একই রকম সিচুয়েশনে কখনো ডিপ্রেশন থেকে বেরোতে পারেন বা কখনো পারেন না, তার সাহায্যের দরকার হয়। বর্তমান পরিস্থিতিতে যে ডিপ্রেশন হচ্ছে তার অন্যতম কারণ তো আমরা সবাই জানি, তবুও বলবো যে এই যে আড্ডা যেটা আগেকার দিনে ছিল, সেই জীবনটা শেষ হয়ে যাওয়া, আপনি বললেন সেটা অন্যতম কারণ। একসঙ্গে বসে যে আলাপচারিতা, সেই পর্বটাই আর নেই মোবাইলের দৌলতে। তো এখন যোগাসন বা কোনোভাবে সঙ্গীতের সঙ্গে কেউ যদি যুক্ত থাকেন, তাহলে তার ডিপ্রেশন কাটাবার জন্য কিছুটা হেল্পফুল হতে পারে। একদম একদম। যোগাসন, এটি দেখুন, যোগাসন কিন্তু সায়েন্সের ওপরও ডিপেন্ড করে। মানে সায়েন্সের ওপর নির্ভর করেই কিন্তু নানা রকম আসন এবং তার কি কি রেজাল্ট, এগুলো কিন্তু মানে দেখা হয়েছে, এগুলো নিয়ে নানা রকম লেখাপড়া করা হয়েছে। তো হ্যাঁ, যোগাসন ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এবং আমি পার্সোনালিও কিন্তু আমার পেশেন্টদের আমি বলি, অ্যাডভাইস করি যে যোগাসন প্র্যাকটিস করো। কারণ এখানে যে প্রাণায়ামগুলো আমরা করি বা শারীরিক যে ব্যায়ামগুলো, যে স্ট্রেচিং ব্যাপারগুলো, এতে কিন্তু অনেকটি ডিপ্রেশনের জন্য হেল্প করে, মন মেজাজ ভালো রাখে, হরমোনাল লেভেল কন্ট্রোল করে। তো স্বাভাবিকভাবেই একটি মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবং এটার সাথে এটা বললেন সঙ্গীত, নিশ্চয়ই সঙ্গীত বলুন, নাচ বলুন, আঁকা বা যে যে কাজগুলো যেগুলো একটা মানুষ পছন্দ করেন, এগুলোর সবটা, এটি তো অন্য একটি জগতে, অন্য একটি ভালো লাগার জায়গা। তো সেগুলো যখন মানুষটি প্র্যাকটিস করছেন, স্বাভাবিকভাবেই এন্ডরফিন বলে একটি কেমিক্যাল আমাদের ব্রেনে সিক্রিটেড হয়, যেগুলোকে আমরা বলি হ্যাপি হরমোন, এন্ডরফিন, সেরোটোনিন ইত্যাদি। এগুলোই আমরা ওষুধে ইউজ করে থাকি। তো সঙ্গীত চর্চা কিন্তু সেখানে ভীষণ ভীষণ একটি ইম্পর্টেন্ট রোল মানে করছে। যদি মানুষটি এতদিন ধরে সঙ্গীত চর্চা করে থাকেন, যদি আমি কাউকে বলি যে না তুমি এখন গান শিখে শুরু করো, সেইটা আমি বলতে পারবো না, কারণ এক্ষুনি তার মধ্যে কতটা মোটিভেশন আছে। তো এটাই, এবং আমি অ্যাডভাইস করি যাদের হবি ছিল আগে নাচ গান আঁকা, আমি কিন্তু বলি আবার আপনি স্টার্ট করুন এগুলো। আচ্ছা, আপনি আমাদের কাছে একটা জিনিস বলুন যে এই যে ডিপ্রেশনটা কাটাবার জন্য আপনি মূল 3টে পয়েন্ট আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন, যে 3টে জিনিস করলে পরে ডিপ্রেশন আসবে না। এই 3টে পয়েন্ট আপনি বলুন। আচ্ছা, আসবে না বলাটা ভুল, কারণ এটি একটি অসুখ, কিন্তু তাও মানে যতটা সম্ভব একে দূরে রাখা যেতে পারে। একটি সুষ্ঠু জীবনশৈলী পালন করুন। তার মানে হচ্ছে পরিমিত আহার, পরিমিত ঘুম, এবং সেটা সময়ে। এই নয় যে আমি সারা রাত জেগে ভোরবেলা ঘুমিয়ে পড়লাম, এটা নয়। এবং নিয়মিত শরীর চর্চা, অর্থাৎ কিনা আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে সুষ্ঠু জীবনযাপন। 2 নম্বর আমি বলবো সামাজিক আমাদের যে যোগাযোগ, সেগুলো বজায় রাখুন। সেটা হতে পারে বন্ধুবান্ধব রেগুলার আড্ডার মাধ্যমে, যদি সামনাসামনি নাও হয় ভার্চুয়াল মিটিংও করুন, যেন হাহাহি আড্ডাটা হয়। এবং এর মধ্যেই আমি কিন্তু সঙ্গীতের অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান, আবৃত্তি চর্চা ইত্যাদি, এবং খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে বলতে গেলে চায়ের দোকানের আড্ডা, সেখানে হয়তো অন্য লোককে নিয়েও আমরা আলোচনা করি, কারণ আমরা তো বদনামও করি। যদি আপনি সেটা এনজয় করেন, আমি বলবো আপনি সেখানেও যান। অতএব কিনা সামাজিক যে যোগাযোগ, এটা বজায় রাখুন। আর 3 নম্বর যেটা বলবো, যে মানে নিজে যে কাজটা করছে, মানে যে যে ব্যাপারগুলো নিয়ে সমস্যা আসছে, সেইগুলো নিয়ে যতটা পারেন সেগুলোর সমাধান করুন। যেরকম আজকের দিনে হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা প্রতিযোগিতা,
আনএমপ্লয়মেন্ট, এই যে ব্যাপারগুলো, এগুলো আছে। কিন্তু দেখুন, তাও আপনার পক্ষে যেটুকু করা সম্ভব সেটুকু করুন। মানে হবে না, ছেড়ে দিলাম, আর ওসব করে কি হবে, এটা নয়, যেটুকু সম্ভব এটুকু আমি করব। ধন্যবাদ আপনাকে ডক্টর মণ্ডল। আমরা ডক্টর মণ্ডলের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আপনাকে এই স্টুডিওতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বাগত।